চিত্রা ঢাকাও নেই, রংপুরেও যায়নি, গেল কোথায় মেয়েটা? এই চিন্তায় দিন দুনিয়ায় ভুলে বসলো নওয়াব। তাড়াঘড়ি করে বেরিয়ে সিসিটিভি চেক করলো। চিত্রা বেরিয়ে যাওয়ার দৃশ্যটা দেখে গা হিম হয়ে গেল তার। মেয়েটা হাঁটতে পারছিল না, দাঁড়িয়েছে ও কুঁজো হয়ে, কিন্তু আদম্য জেদ তাকে থামাতে পারেনি। এমনকি ঘর থেকে বেরোনোর পর একটা বারও পিছু ফেরত তাকায়নি। ঠিক কতটা কষ্ট পেলে চিত্রার মতো নরম মনের মানুষ এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা ভেবে বুকে চাপা বাড়ালো নওয়াফের। একদম শান্ত হয়ে বসে রইল সে। দূর দূরান্ত ব্রেইন খাটিয়ে আশেপাশে অলিতে গলিতে খুঁজতে লাগলো চিত্রাকে। রাস্তায় সিসিটিভি ফুটেজ বের করে বাস ড্রাইভার এবং হেলপারের থেকে তথ্য নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো। এইটুকু তথ্য খুঁজে পেতে টানা 2 দিন লেগে গেছে। এর মধ্যে মেয়েটা ফিরে আসেনি। নওয়াব উদ্যান্তরে ন্যায় খুঁজেছে তাকে। সেই সাথে শুধু মেয়েটা দোহায় কাছা করেছে যেন এই নির্মাণ দুনিয়ায় ওই পবিত্র সত্তাটা কোনো নিষ্ঠুরতার শিকার না হয়। পুরো ঢাকা শহরে চিরুনি তল্লাশি চালিয়ে নওয়াব কিন্তু সপ্তাহখানেক পেরিয়ে যাওয়ার পরও কোনো তথ্য হাতে আসেনি। খোঁজ পাওয়া যায়নি চিত্রার। নওয়াব এর বরাবর মনে হচ্ছে তার অধিক কঠোরতা এসব জটিলতার আসল কারণ। নওয়াব যতক্ষণে নিজের কঠোরতা বুঝলো ততক্ষণে সবকিছুই শেষ। তার ভীত পাখিটা আর খাঁচায় নেই। নওয়াব হন্য হয়ে খুঁজলো, কিন্তু দিন পেরিয়ে রাত নামলো, পরেও কোনো সন্ধান পাওয়া গেল না। এর মধ্যে তার কানে পৌঁছলো বিভর্ষণ স্বীকারোক্তি। নাজনীয় বেগম কেঁদে কুটে জানিয়েছে তিনি জোরাজুরি করেছিলেন ওসবের জন্য। চিত্রাকে এক প্রকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল পর্যন্ত করেছে। কথাটা শোনার সাথে সাথেই রাগে ক্ষোভে ফেটে পড়ে নওয়াব। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাময়িক সময়ের জন্য। গোটা বাড়ি ভাঙচুর করে গাতে মিটিয়ে ফেলেছে, কিন্তু মারাত্মক এক অপরাধ বোধে জর্জরিত হয়ে যায় তার মন। বুকের ভেতরটা অস্বস্তিতা বাড়ে। মন চায় ওই নরম শরীরটাকে বুকে আগলে একটুখানি স্বস্তির শ্বাস ফেলতে, অথচ সেটা অসম্ভব। 10 দিন পর জানা যায় চিত্রার লাস্ট লোকেশন থেকে 10 মিনিট হাঁটার পথে একটা মেয়ের মৃতদেহের পাওয়া গেছে। ধর্ষণের পর ভারী পথ দিয়ে আঘাত করে মাথা পেটলে দেওয়া হয়েছে তার, বলা বহুল্য। ওই স্পষ্ট আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়ের টুকরো চিত্রারই। দীর্ঘদিন খোঁজ না পেয়ে এমন একটা আশঙ্কা উদয় হয়েছিল তার মনে। এই কংক্রিটে শহরে এসব খুব সামান্য ঘটনা, পুলিশদের কাছে তুচ্ছ বিষয়। কেননা এই দেশের নারীরা সচেতন হওয়া সত্ত্বেও প্রতি 10 জনের মধ্যে মিনিমাম 5 জন ধর্ষিত এবং 9 জন যৌন হাওড়ানির শিকার হয়। এই নির্মম বাস্তবতা বানাতে নারাজ নওয়াবের মন। চিত্রা ধর্ষিত হলেও তাকে বুকে আগলে নিতে বিন্দু পরিমাণ সমস্যা নেই, কিন্তু ওর মৃত্যু কোনোভাবে মানতে পারছে না নওয়াব। এমনটা হলে ও নিয়ন্ত্রণ হারিয়ে কি করে বসবে জানা নেই। বরাবর অফিসে তাকে মার্ডার প্লেস ভিজিট করার অনুরোধ জানাচ্ছে। নাও সরাসরি তাকে নির্দেশ করে দিয়েছে ডিএনএ টেস্টের রিপোর্টের সেন্ড করতে বলেছে। এছাড়াও আর কি বা করার আছে? নওয়াব তো ওদের বুঝিয়ে বলতে পারে না। এই এক রক্তি মেয়ে অসীম জেদ তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার মধ্যে পর্যাপ্ত শক্তি নেই কোনো খারাপ সংবাদ শোনার। চারপাশে যখন ব্যর্থতা সরাসরি, তখন সবকিছু ভুলে সৃষ্টিকর্তার নিকট পাহান চাইল নওয়াব। সিজদায় বসে স্ত্রীর জন্য অঝরে কাঁদলো। 2 হাত পেটে ধরে প্রদদন্ত সুরে সৃষ্টিকর্তার কাছে বলল, আমার ভুলের শাস্তি ওইটুকুই নাজুক, প্রাণকে দিও না মাবুদ। সে সম্মান বাঁচাতে সমস্ত বিসর্জন দিয়েছে, তাতে আজ পড়তে দিও না। মরে যাবে মেয়েটা, আমি সইতে পারবো না তার মৃত্যু। শেষ অংশটুকু অজান্তে বলে বসে নওয়াব। এটা কি শুধুই অপরাধবোধের ফল, নাকি নব্য অনুভূতির সূচনা? উত্তরটা অজানা, তবে যাই হোক তাই এখন মূল্যহীন। সময় গেলে সাধনও হয় না। নওয়াবের দপাটে জোরদার ইনভেস্টিগেশন চলছিল, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। শেষেমেশে খোদার সান্নিধ্য গিয়ে একটুখানি মাথা ঠান্ডা করে নিজের সাথে বোঝাপড়া করতে শুরু করে নওয়াব। মনকে শুধায় কত কঠিন কেস সলভ করে ফেলেছে, সেখানে সামান্য একটা নিখোঁজ ভিকটিমকে খুঁজতে
এত সময় লাগছে কেন? কিছুক্ষণ ভাবার পর জবাব আসে, নিশ্চয় কেউ ওকে আড়াল করে রেখেছে, নয়তো পাচার করে দিয়েছে। নবাব তৎক্ষণাৎ হেডকোয়ার্টারে ফোন দিয়ে লাস্ট 10 দিনের হওয়া হিটম্যান ট্রাফিকিল এর খোঁজ খবর নেয়। সেই সাথে ধর্ষিতা হওয়ার, রিসেন্টলি পাবনায় ভর্তি হওয়া এবং অভিভাবকবিহীন হসপিটালে আনা সকল ব্যক্তিত্বের খোঁজ নিয়ে তাকে ইনফর্ম করতে বলে। তাদের কাজগুলো হয় সুপারফাস্ট, তাই রাত 1টা বাজতে বাজতে নবাবের হাতে সকলের ছবি, সব ডিটেলস চলে আসে। পুরো 2.5 ঘন্টা খুঁজেও চিত্রার খোঁজ বের করতে পারে না। এ পর্যায়ে নবাব শিওর হয়ে যায় তার প্রথম ধারণাটাই ঠিক। কেউ একজন চিত্রাকে আড়াল করে রেখেছে কিংবা কিডন্যাপ করেছে। এই মুহূর্তে তার সবচেয়ে বড় শত্রু হলো কুখ্যাত টেরোরিস্ট রাজন তালুকদার। সে তাই প্রায় মাস 3 আগে বেশ কিছু সরকারি নাথিংপত্র চুরি করে পালিয়ে যায়। নাথিংপত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল, ওগুলো একটাও লিঙ্ক হলে দেশে হুমকি মুখে পড়বে। কেসটা অতিরিক্ত কনফিডেন্স শেয়ার বলে এসআইসি টিমের কাছে হন্তদন্ত করা হয়। নবাব একজন ডেপুটি ডিরেক্টর বলে সমস্ত পরিকল্পনার দায়ভার তাকে দেওয়া হয়। যথারীতি সে পরিকল্পনা সাজিয়ে টিমকে ব্রিফ করে। তার কাজ পরিকল্পনা অবধি সীমাবদ্ধ, এরপর বাকিটা তার আন্ডারে থাকা সুদক্ষ টিম সামলায়। মাঝে মধ্যে নবাব যায় মিশনে। রাজনের সাথে পার্সোনাল শত্রুতা থাকায় মাঠ পর্যায়ে সাথে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয় নবাব। এটাই তার কাল হয়ে দাঁড়ায়। শুরুতে নানান দিক থেকে হুমকি, প্রলোভন, প্রচারণা আসতেই থাকে, কিন্তু কোনো কিছুতে তাকে দমাতে পারে না। তার আকুত ভয় সামগ্রী অচেনা দেখে সরাসরি ওর কলিজা ধরে টান মেরে প্রতিপক্ষ। নবাব শতভাগ নিশ্চিত নাফিমের মৃত্যুর পেছনে রাজনেরই হাত আছে, আর এখন চিত্রাকে গুম করে তাকে পুরোপুরি ভেঙে গিয়ে দিতে চাইছে। মিশনেও চিত্রাকে গুটি হিসেবে ইউজ করার নোংরা ফন্দি আটকেছে। এমনটা চিত্রাকার বেলাতেও হয়েছে। রাজন তখন পাক্কা সামগ্গাল ছিল নবাব তার কেস হাতে নিতে। সেও পাল্টা আঘাতে হাত বাড়ায় তার পরিবারের দিকে। এমনিতেও খারুস হলেও খ্যাকশিয়ালের মতো চালাক সে। ঠান্ডা মাথায় ভাবতে বসে পুরো কেসের নারী নক্ষত্র টেনে বের করে ফেলে। একেবারে তার ব্যতিক্রম হয় না। রহস্য বুঝতে পেরে নবাবের মাথায় জট খুলে যায়। ফলে এভিডেন্স বোর্ডের সামনে দাঁড়িয়ে মার্ক দিয়ে কিছু আঁকিঝুঁকি করতে থাকে। ক্লু মিশিয়ে ধারণ করে রাজন চিত্রাকে এমন অবস্থান রেখেছে যেখানে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব। কেননা স্পটে চিত্রা ছিন্ন ভিন্ন জামা কাপড় স্পষ্ট সাক্ষাৎ দিয়েছে সে স্টেবল কন্ডিশনে নেই এবং তাকে বেশ কিছুদিন হসপিটালে রাখতে হবে। চিত্রার খোঁজ বের করতে হলে রাজনের এমন এক ডোরা খুঁজে বের করতে হবে যেখানে কাউকে লং টাইম ট্রিটমেন্ট দেওয়া পসিবল। বাস্তবতা পরিকল্পনার উদ্ভব। নওয়াব ভেবেছিল এবার হয়তো খোঁজ পেয়ে যাবে চিত্রা, কিন্তু বেচারা ঘৃণাক্ষণেও টের পায়নি তার জন্য অপেক্ষা করছে এক নির্মাণ সত্য যা তাকে পুরোপুরি বরবাদ করে দেবে। তার অপেক্ষায় প্রহর ফুরাবে না, বরং আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প উপসংহারে তুমি চলবে।